মাহিম ফোনে কথা বলতে বলতে তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা বিরক্ত কল আসায়। আরে বাবা, বিয়ে করেছে দুদিন, তো একটু শান্তি দিবে নাকি? না, তা না করে সারাক্ষণ শুধু ফোনই আসছে। মাহিম ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকতেই যাবে, দুদিক থেকে মেহের আর তাহিয়া এসে তার পথ আটকে দাঁড়ালো। মাহিম থেমে ভ্রু কুঁচকে তাদের দুজনের দিকে ফোনে কথা বলাই মনোযোগ ফোনের কথাই মনোযোগী হলো। এদিকে মেহের আর তাহেরা বিরক্ত হলো মাহিমের কাজে। বিয়ের সময় কে এত কাজ নিয়ে কথা বলে? মাহিম ফোন কেটে দুজনের দিকে তাকাই, তাকিয়ে বলল, পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? মেহের কিছুক্ষণ তার ভাইয়ের দিকে চোখ চোখ ছোট করে তাকে মাছে দাঁড়ানোর মতো করে বলল, তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না। কি জানবো? আহারে কচি বাবু, বোঝো না, টাকা চাই টাকা। টাকা দিয়ে কি করবি তোরা? তাহিয়া মাহিমের ভুল শোধরানোর মতো করে বলল, মিস্টেক। টাকা দিয়ে কি করবি তোরা? হবে না। টাকা দিয়ে কি না করবি এটা হবে। মাহিম কিছু বলতে যাবে, পিছন থেকে মাহাতেম বলে উঠল, তোমার বিয়েতে যা খাটাখাটনি করেছি না, সবগুলোর উসুল দাও। একবার তোমার জুতা তো একবার ভাবির জুতা, একবার তোমার সানগ্লাস তো একবার ভাবির পার্স, ধরিয়ে কি খাটনিটাই না খাটালে, এখন এগুলোর উসুল চাচ্ছি। মাহিম মাহাতিমের কথায় অবাক না হয়ে পারল না। শেষমেশ এই বুড়োও তার কাছ থেকে টাকা নেবে? তুই আমাকে সাহায্য না করে ওদের সাইড নিচ্ছিস? মাহাতিম, ভুল, আমি কারো সাইড নিচ্ছি না, জাস্ট নিজেরটা বুঝে নিচ্ছি। কথা না বাড়িয়ে দাও, ঢাকা গিয়ে দিলে হয় না? মেহেরাত তাহিয়া কিছু বলতে যাবে, মাহাতিম মুখ টিপে হেসে গলা খাঁকড়িয়ে দিয়ে বলে, বাসরটাও না হয় ঢাকায় গিয়ে করো, তাহলে আমরা রাজি। কে বলিস রে তোরা? মেহেরাত তাহিয়া একসাথে চেঁচিয়ে উঠল, হুম, ইডিয়েট। মাহিম বলে মানিব্যাগ বের করে খুলতেই যাবে মেহের, তার তার আগেই টান মেরে মানিব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে গেল। সাথে তাহিয়াও। মাহিম মাহাতিমের দিকে তাকাতেই মাহাতিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। মাহিম এসব তোয়াক্কা না করে চলে গেল নিজের রুমে, যেখানে তার সদ্য বিয়ে করা বউ বসে আছে তার অপেক্ষায়। মেহের, তাহিয়া আর মাহাতিম সিঁড়ির কাছে বসে আছে হতাশ হয়ে। মাহিমের মানিব্যাগে মাত্র 15,000 টাকা আছে। মেহের গুনে গুনে 10,000 নিজের কাছে রেখে দিয়ে বাকি 5,000 টাকা তাহিয়া আর মাহাতিমের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি 10,000, তোমরা 5,000 ভাগ করে নিবা, এটা ফাইনাল ডিসিশন। বলেই মেহের এক দৌড়ে পালাই। তাহিয়া চেঁচিয়ে উঠলেও কোনো লাভ হলো না। তাহিয়া মুখ বেজার করে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, 2500 দিয়ে আর কি হবে? মাহাতিম ভাই নিশ্চয়ই 2500 টাকা নেবে না? ভেবে মুখ গোমরা করে চলে যেতে নিলে মাহাতিমের কণ্ঠ শুনতে পেল, দাঁড়া। তাহিয়া মাহাতিমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মাহাতিম তাহিয়ার দিকে 10,000 টাকা বাড়িয়ে দিল। তাহিয়া অবাক হয়ে বলে, আরও 5,000 টাকা কই থেকে আসলো? আমি দিলাম তোকে। তাহিয়া বলে, কেন? আপনি কেন দিবেন? আপনার কি বিয়ে হয়েছে যে আপনি দিবেন? মাহাতিম কিছুক্ষণ তাহিয়ার দিকে ঠোঁট কামড়ে হেসে মানিব্যাগ থেকে আরও 5,000 টাকা বের করে তাহিয়ার হাতে দিয়ে বলল, তুই তো আমার বিয়ের সময় টাকা পাবি না, তাই আগেই দিয়ে দিলাম। তাহিয়া কোমরে হাত দিয়ে মাহাতিমের দিকে মুখ কুঁচকে বলল, কেন পাবো না কেন? মাহাতিম আবারও ঠোঁট কামড়ে হেসে বলল, সেই সুযোগটাই তো তুই পাবি না। বলেই তাহিয়াকে পাশ কাটিয়ে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। তাহিয়া কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে নিজে নিজেই বলে উঠল, আমি কেন পাবো না? আমি তো নিয়েই ছাড়বো, না হয় মেহের আপিকে বলবো, না দিয়ে কোথায় যাবে দেখবো। বলে চলে গেল নিজের রুমের দিকে মুখে তৃপ্তির হাসি নিয়ে। রাত 11:30 কাছাকাছি। তাহিয়ার শখ জেগেছে বড় বোনের বিয়ের রাতে সিনেমা আর নাটকে যেমন সবাই একসাথে মিলে গান গায়, মজা করে, বাসর রাত না কি যেন তা সে করতে যায়। একটা মাত্র বোন তার করবে না সে? তাছাড়া এহসানুল করিমের কাছ থেকেও পারমিশন নিয়ে নিয়েছে। সবাইকে ডাকা শেষে সে এলো মেহেরের রুমের দরজার কাছে। মেহেরের রুমটা একদম কোনায়, তাই আস্তে আস্তে সবাইকে ডেকে নিজের বড় ঘরটায় যেতে বলেছে। তাহিয়া মেহেরের ঘরের দরজা দুবার নক করলো, কিন্তু মেহেরের কোনো রেসপন্স নেই। আবারও নক করতে না করতে মেহের দরজা খুললো এলোমেলো অবস্থায়। তাহিয়া মেহেরকে একবার উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল। মনে হয় ঘুমিয়েছিল। পরনে আকাশি টপসটা কুঁচকে আছে, চুলগুলো এলোমেলোভাবে কপালের ওপর পড়ে আছে। মেহের কপাল থেকে চুল
সরিয়ে তাহিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, কি হয়েছে তাহি, কিছু বলবি? তাহিয়া উপর নিচ মাথা নাড়িয়ে মেহেরকে বলল, আমি নিচে বড় রুমটায় আসর বসবে, ওই যে সিনেমাতে হয় না কি জানো, বিয়ের রাতে সবাই জেগে জেগে করে সেটা। খুব ঘুম পেয়ে। তাহিয়া, তোমার ঘুম, তুমি ঢাকায় গেলেই ঘুমাতে পারবে, চলো তো। বলে মেহেরের হাত ধরে টানতে থাকলো। মেহের তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আচ্ছা, যাবো যাবো, চুলের ক্লিপটা নিয়ে নেই, দাঁড়া। আরে ওসব লাগবে না তো, চলো 2 সেকেন্ড মাত্র, তুই যা, আস্তে আস্তে আমি আসছি। বলে মেহের নিজের রুম থেকে চুলের চিমটা নিয়ে হাঁটতে হাঁটতে বাঁধতে থাকলো। মেহের যখন চুল গোছাতে ব্যস্ত তখনই তার কোনোই কারো শক্তপোক্ত বাহুর সাথে ধাক্কা খেলো। তৎক্ষণাৎ মেহেরের হাত থেকে চুলের চিমটিটা শব্দ করে পড়ে গেল। মেহের একবার চিমটার দিকে তাকিয়ে তারপর তন্ময়ের দিকে তাকালো। মেহের তেমন কোনো প্রতিক্রিয়া না দেখে চিমটাটা তুলতে উদ্যত হলো, কিন্তু তন্ময় ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গায়, তার কোনো হেলদোল নেই। মেহের যখনই চুল বাঁধতে যাবে তন্ময় ফিস ফিসিয়ে বলে উঠল, খোলা চুলে তোমাকে বড্ড অন্যরকম লাগে। তন্ময়ের ফিসফিসানি শব্দটা সামান্য শুনে মেহের তৎক্ষণাৎ তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলছেন? তন্ময় চমকে এদিক ওদিক তাকিয়ে মিনমিনিয়ে বলল, না না, নাথিং নাথিং। মেহের তন্ময়ের এমন বিড়ালের মতো কথা বলা দেখে মুখ টিপে হেসে বলল, আপনার মতো মেজর খুবই কম দেখেছি, বুঝলেন? মিনমিন করে কথা বলাটা একদম মানায় না মেজরদের। তন্ময় কিছুক্ষণ মেহেরের দিকে তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তখনই তাহিয়া মেহেরের কাছে গিয়ে বলল, তুমি আমাকে যেতে বলে এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? বলতেই তার নজর তন্ময়ের দিকে গেল। তাহিয়া কপাল চাপড়ানোর মতো করে বলল, আমি ছোট বলে কারোর দাম নেই। আমার কথাই মেজর, আপনিও দাঁড়িয়ে আছেন, ছোট বলে মান্য করেন না আমাকে, তাই না? এত করে বললাম। মেহের তাহিয়ার এমন কথা শুনে তাহিয়াকে মাঝপথে থামিয়ে বলল, মাফ করো না বেহেনা, যাচ্ছি তো, এত ড্রামা করার কি আছে? বলেই হাঁটতে লাগলো তাহিয়ার হাত ধরে। তন্ময়ও তাদের পিছু পিছু গেল। শুভা তাহিয়ার কথা শুনে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলো বড় রুমটায়। তার এসব জিনিস খুব ভালো লাগে, সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ। শুভা ঘরে ঢুকতেই কাউকেই দেখতে পেয়ে কিছুটা অবাক হলো। সে ভেবেছিল সে হয়তো লেট করেছে, কিন্তু না, সে ফার্স্ট শুভা ঘুরে দেখলো রুমটা রাজকীয় না হলেও বেশ বড় আর খোলামেলা। শুভা 2-1 পা এগিয়ে যেতেই পিছনে কারো পায়ের শব্দ কানে এলো। শুভা পিছনে ফিরতেই তুহিনকে দেখে অপ্রস্তুত হয়ে গেল। তারপর চোখ নামিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে থাকলো, যেন অস্থিরতাকে একটু কমানোর চেষ্টা। তুহিন শুভাকে দেখে কাছে এগিয়ে গলা খাকারি দিয়ে বলল, আমার উত্তর আমি কবে পাবো? শুভা তুহিনের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আবারও চোখ নামিয়ে বলল, আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তুহিন শুভার কথা শুনে কিছুটা বেজার কণ্ঠে বলে উঠল, জানো শুভা, আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, এত অপেক্ষা আমার দ্বারা হয় না। তুমি প্রথম মেয়ে যার জন্য এত অপেক্ষা করছি, তবে উত্তরটা যেন পজিটিভই হয়, আমি না সহ্য করতে পারি না। শুভা আরও বিব্রত বোধ করলো। প্রথমে তুহিন, তারপর চয়ন, কি করবে সে? শুভার রীতিমতো শরীর কাঁপছে তুহিনের কথা শুনে। এই ছেলে প্রপোজ করেছে নাকি থ্রেট দিচ্ছে, এটাই বুঝে পেল না সে। শুভা কম্পমান শরীরে তুহিনকে পাশ কাটিয়ে পায়ে পা বেঁধে পড়তে নিলে তুহিন তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। তারা দুজন এমনভাবে দাঁড়ানো যে কেউ দেখলে পাল্টা ভাবতে পারে। হলেও তাই। চয়ন ঠিক তখনই ঘরের ভিতর প্রবেশ করলো। তার পিছন পিছন ইভাও আসছিল। ইভা তুহিন আর শুভাকে এমনভাবে দেখে চোখ ছলছল করে উঠল। চয়ন এ দৃশ্য দেখে কিছুক্ষণ তার মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থেকে হঠাৎই চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ, ওকে টাচ করার সাহস কী করে হয়? বলে চয়ন তেড়ে এসে তুহিনের কলার ধরতেই শুভা আতঙ্কিত গলায় বলল, চয়ন, এসব কি করছিস? চয়নের কানে যেন এসব কোনো কথা গেল না, তার চোখে শুধু ভাসছে সেই ঘৃণিত দৃশ্য। চয়ন তুহিনের কলার ঝাঁকিয়ে চিৎকার করে বলে উঠল, ইউ বিস, হাউ ডেয়ার ইউ টু টাচ হার? নিজের 3rd ক্লাস পরিচয় দিয়ে দিলি, হ্যাঁ? এতদিন তো শুধু পিছনে পিছনে ঘুরতি, এখন একটা মেয়েকে একা পেয়ে ভোগ। আরও কিছু বলার আগেই তুহিন চয়নের হাত নিজের কলার থেকে ছাড়িয়ে চয়নের চোয়াল বরাবর একটা ঘুষি দিল। এতে চয়ন কিছুটা পিছিয়ে গেলেও ফিরে ঘুষি দিতে যাবে তুহিনের সামনে তড়িৎ বেগে মেহের হাজির হলো। মেয়ের মা চোখ মুখ কুঁচকে বন্ধ করে তুহিনের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।
বেশ কিছুক্ষণ যাওয়ার পরও যখন মেহেরের কোনো রকম ব্যথা অনুভব করলো না, তখনই মেহের চোখ খুলে দেখে চয়নের হাত শক্ত করে ধরে আছে তন্ময়। মেহের তন্ময়ের দিকে তাকাতেই তন্ময় চয়নের হাত ঝাড়ি মেরে ফেলে দিল। চয়ন 2 পা পিছিয়ে যায়। তন্ময় সঙ্গে সঙ্গে মেহেরকে তুহিনের সামনে থেকে টান মেরে সরিয়ে এনে কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে পাশে থাকা সোফায় জোরে লাথি মেরে চলে গেল রুম থেকে। ইতিমধ্যে সবাই হাজির হয়েছে এখানে। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করছে রুমে। নীরবতা ভেঙে ইভা শুভার কাছে হিসিয়ে বলল, এই মেয়ে সব নষ্টের মূল মেহের। বলে মেহেরের দিকে তাকালো, তারপর আবারও শুভার দিকে তাকিয়ে বলা শুরু করলো, কয়জন লাগে তোমার? হ্যাঁ, কয়জন কাস্টমার জোগাড় করলে এই পর্যন্ত? ইভা কথাটা বলার সাথে সাথে চিৎকার করে মেহের আর তুহিন বলে ওঠে, এসব কি বলছো তুমি ইভা? তুহিন তীব্র স্বরে চিৎকার করে। চয়ন শুভার অপমান সহ্য করতে না পারে ইভাকে নিজের দিকে ফিরে কষিয়ে একটা থাপ্পড় মারে। ইভা কিছুটা হেলে পড়লেও নিজেকে সামলে চয়নের গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারে। এই দৃশ্য দেখে সবাই থমকে থাকলেও মেহের তাচ্ছিল্যে সরে বলে উঠল, নাটক করো, নাটক। হ্যাঁ, নাটকের জায়গা পাইছো এখানে, সো কল স্টার জলসার নাটক। তুমি কার, আমি কার? তোমাদের নিজস্ব শত্রুতা থাকলে নিজস্ব জায়গায় গিয়ে চলাচলি করো, দয়া করে আমাদের রেহাই দাও। মেহের কিছুক্ষণ থেমে চয়ন আর ইভার উদ্দেশ্যে বলল, যাদের নিয়ে সমস্যা তাদের কাছ থেকে না জেনেই নিজেরা চুলাচুলি লেগে গেছেন কেন আজব? নাটকের ভিলেনদের মতো সিন ক্রিয়েট করতে ভালো পারেন। মেহের মুখের রাগে লাল হয়ে গেছে ততক্ষণে। মেহের শুভার দিকে এগিয়ে শুভাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, বাস্তব বুঝতে শেখেন, কেউ আপনাকে বারবার তুলো করবে না। আপনি যদি কান্নাকাটি না করে মুখ খুলতেন, এখন এই বিষয়টা এত দূর এগোতোই না। না আপনাকে কেউ বাজে কথা বলতো, না আপনার সাথে কাউকে জড়িয়ে এসব বাজে মন্তব্য করতো। আপনার মতো মেয়েদের শুধু সিনেমাতেই মানায়, বাস্তবে না শুভা আপি। বলে তুহিনের দিকে একবার তাচ্ছিল্য করে তাকিয়ে তাহিয়ার হাত ধরে গটগট পায়ে চলে গেল। দেখল না সবার অবাক দৃষ্টি। তাহিয়া এতক্ষণ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। মেহেরের টানে তাহিয়া চুপচাপ মাথা নিচু করে হাঁটছে। তার কত শখ ছিল সবাই মিলে মজা করবে, তার হলো না। তার কপালটাই খারাপ। সে যা চায় তার কিছুই হয় না। ধুর। সকাল সকাল আজ সবার ডাক পড়েছে এহসানুল করিমের। শীতে উঠা বড্ড দায়, তবু কম্বল সরিয়ে উঠে কিছুক্ষণ থম মেরে বসে রইল তুহিন। তারপর ফ্রেশ হয়ে দরজা খুলে বের হতেই আজও সেই গোলাপ পেল। তুহিন গোলাপগুলো কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো চিরকুট আছে কিনা। কিন্তু হঠাৎ একদম এমন বদল কেনই বা হলো, সেটা বড্ড ভাবাচ্ছে তুহিনকে। কিন্তু এখন কিছুই করার নেই। ঢাকায় গিয়ে সবকিছু মিটমাট করতে হবে বলেই পাশে থাকা ঝুড়িতে গোলাপগুলো ফেলে চলে গেল তুহিন। সেই গোলাপগুলো পড়ে রইল অবহেলায়। পাপড়িগুলো হাওয়ার সাথে উড়ে বেড়ায় সারা ঘরে, যেন কারো দুঃখ বিলাপ করছে সারা ঘর। রিয়াজ উদ্দিন আর এহসানুল হকের সাথে বসে আছে বর্তমান চেয়ারম্যান সেলিম খন্দকার। বড্ড খুশ মেজাজে গল্প করছেন। তাদের গল্পের কেন্দ্র ছেলে মেয়ে দুটোর বয়স হয়েছে বিয়ে নিয়ে। রিয়াজ আর করিম কেন তা তুলছে বুঝতে পেরেও চুপি আছে। কথা বাড়িয়ে লাভ নেই। তাছাড়া আজ রাতেই ফিরবেন তারা ঢাকায়। এ বিষয় নিয়েও কথা চলছে তাদের মাঝে। এরই মাঝে মেহের নেমে এসে বলল, গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং বাবা। রিয়াজ, করিম সহ সেলিমের নজর পড়ল মেহেরের দিকে। তারাও গুড মর্নিং বলল মেহেরকে হাসি মুখে। মেহের সজা গিয়ে তার বাবার পাশে বসে পড়ল। এরই মাঝে একে একে তুহিন, তাহিয়া, মাহতিম এসে বসে পড়ল তাদের সাথে। মেহের বাবার কাঁধে মাথা রেখে বসে আছে আদুরে বিড়ালের মতো। করিম, আজকে চলে যাব, সবকিছু গুছিয়ে নিয়েছো তো? সবাই একসাথে মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ, গুছিয়ে নিয়েছে। এরই মাঝে সামিয়া আর নাদিয়া নিচে নেমে নিজেদের বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল। এহসানুল করিম কিছু বলতে পারছে না সেলিম খন্দকারের জন্য। আর সেলিম খন্দকার একধানে রিয়াজের দিকে তাকিয়ে নিজের ছেলে আনাসের প্রশংসায় মুখ দিয়ে ফেনা পড়ছে। প্রত্যেকে যেন বিষিয়ে উঠছে তার কথাই, তবু কেউ কিছু বলছে না। মেহমান দেখে সবাই চুপ দেখে ইনিয়ে বিনিয়ে বলেই ফেলল, আপনার মেয়েটা বড্ড মিষ্টি। আমার ছেলের কথা শেষ হওয়ার আগে রিয়াজ বলে উঠলেন, আমার মেয়েটাকে নিয়ে এখন কিছুই ভাবতে চাচ্ছে না, মাত্রই তো ছেলেটার বিয়ে শেষ হলো। সেলিম বললেন, ভাই সাহেব মেয়েদের ব্যাপারে একটু তাড়াতাড়ি ভাবতে। করিম সাহেব বললেন, ভাবার জন্য মানুষ আছে, তোমাকে এত ভাবতে হবে না। এরই মাঝে তন্ময় এসে সালাম দিয়ে চলে যেতে নিলে করিম তার পাশে বসার আজ্ঞা করলেন। তন্ময় করিমের পাশে বসে পড়ল। সেলিম তন্ময়কে দেখে বলে উঠল, একে ওকে তো ঠিক চিনলাম না।
করিম তন্ময়ের পিঠ চাপড় মেরে বলল, মেজর জাকারিয়া তন্ময়। বলতে গেলে উজ্জ্বল মুখ, মাত্র 31 বছর বয়সে নিজের জায়গায় এনেছে। মা বাবাকে ছোটবেলায় হারিয়েছে, আরও যত কিছু আছে সবই বলে দিচ্ছে সেলিমকে। ব্যাস তুহিন এতক্ষণ যা কিছু ভালো ছিল তার মুখ নিমেষেই বিরক্তিতে ছেয়ে গেল। কই, তার নামে তো এত প্রশংসা করেনি কখনো। এত কিসের প্রশংসা, যেন ও পৃথিবী উল্টে ফেলেছে। তুহিনের ধ্যান ভাঙল সেলিমের কথায়। তোমার বাবা মার নাম কি? তন্ময় হাসলো, একবার করিমের দিকে তাকালো, যে তন্ময়ের দিকে উৎসুক তাকিয়ে আছে। করিম সবকিছু জানলেও তার বাবা মার আজ পর্যন্ত জিজ্ঞেস করেনি, যদি ছেলেটা কষ্ট পায় তাই। তন্ময় করিমের উৎসুক দৃষ্টিতে দেখে তারপর মেহেরের দিকে তাকিয়ে জবাব দিল, বাবা মেজর ইফতেখার আলম, আর মামনি জার্নালিস্ট তাহমিনা বেগম। তন্ময়ের কথা শুনে মেহের, তুহিন সহ তাদের নাম শুনে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময়ের দিকে, শুধু তাহিয়া আর সেলিম বাদে। তবে তন্ময়ের দৃষ্টি শুধু মেহেরের পানে, যার অবাকতার ছয় তো দেখতে চেয়েছিল তন্ময়। করিম সাহেব বললেন, তুমি এটা আগে এমনি, তুমি সেই তন্ময়, রিয়াজ বললেন। তন্ময় আবারও হাসলো, তবে কিছু বলল না। সবার অবগতার রেশ কাটালো সেলিম। বিয়ে করনি কেন? সেলিম বললেন, কেউ তো একজন দেখে রাখার জন্য লাগবে, তাই না? সবাই চরম বিরক্ত হলো সেলিমের কথায়। তুহিন বিড়বিড় করে বলে উঠল, বিয়ে বিয়ে বিয়ে, যেন বিয়ে ছাড়া কোনো টপিক নেই কথা বলার জন্য। তন্ময় শান্ত স্বরে বলল, না করিনি, করব। কাউকে পছন্দ করো? তুহিন তৎক্ষণাৎ তন্ময়ের দিকে তাকালো, ঠিক তন্ময়ের চোখের দিকে। তন্ময় হেসে আবারও তাকালো মেহেরের দিকে। করি, প্রচণ্ড। তুহিন একবার তন্ময়ের দিকে তো একবার মেহেরের দিকে তাকিয়ে সাথে সাথে উঠে এহসানুল করিমের উদ্দেশ্যে বলল, আব্বু আমি একটু যাচ্ছি বাইরে। করিম মাথা নেড়ে সাই জানাতেই তুহিন গট গট পায়ে স্থান ত্যাগ করে চলে গেল। তুহিনের শ্বাস প্রশ্বাস ঘন। সে কি করছে, কেন করছে, কি করছে, এমন করছে সেটাও সে জানে না। সে শুধু জানে তার বিরক্ত লাগছে, প্রচুর বিরক্ত লাগছে। তুহিন মনে মনে বলছে, তন্ময় আবার কেন ফিরে এসেছে আমার জিনিসে ভাগ বসাতে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার মতো সবকিছুর ভাগ নিয়ে যাবে আমার কাছ থেকে। আসার পর থেকেই আব্বুর প্রশংসা, ভালোবাসা পেয়ে যাচ্ছে। আর তুহিন আর কিছু ভাবতে পারল না। পিছনের রাস্তা দিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। পথের মাঝে নিজেকে নিজেই ধমকালো। তুহিন মনে মনে আবারও বলতে থাকলো, এমন ছেলে মানুষের মানে কি তুহিন? এখন আর বাচ্চা নও তুমি, চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।